প্রেস ব্রিফিং এর সারাংশটা আবার রিপিট করছি। প্রথম আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রথম দাবি ছিল গত রাত্রে, যেটা আমরা ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে একত্রিত হয়েছিলাম, এই প্রকৃত স্বাধীনতার যে সুফল, এটার যারা সত্যিকার ভাগিদার তাদেরকে মুক্ত করার। আমি বলেছি গত 16 বছরে যারা মৃত্যুবরণ করেছে বিনা বিচারে, জানা অজানা, সকলের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তাদের জন্য আমরা দোয়া করব, তাদের পরিবারকে নিশ্চয়ই পরবর্তী সরকার সুন্দর মতো দেখভাল করবে। কিন্তু যারা এর পরবর্তীতে যারা এই স্বাধীনতা ভোগের ভাগিদার, তারা হচ্ছে যারা আয়না ধরে আটক আছে। এরপরে আছে যারা বিভিন্ন রাজনৈতিক মামলায় বিনা বিচারে আটক আছে, ঠুনকো অজুহাতে যারা বিভিন্ন মামলায় আটক আছে, সবাইকে মুক্ত করার জন্য আমরা দাবি করেছিলাম। আমাদের দাবি মোতাবেক কিছু আদায় হয়েছে, আমরা যেটা বুঝতে পারলাম। আজ সকালে আমরা ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি মুক্ত হয়েছে, তারা তাদের পরিবারের সাথে আছেন। এই সুসংবাদটা সবাইকে দেওয়ার জন্য, এবং যারা অবশিষ্ট যারা মুক্ত আছেন, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে যেখানে আছেন, তাদেরকে মুক্ত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের সন্তানরা আমাদেরকে চরমভাবে ব্যর্থ প্রমাণিত করেছে। এর জন্য আমরা লজ্জিত, কিন্তু আবার গর্বিত যে আমাদের সন্তানরা আমাদের পথ দেখিয়েছে। আমরা তাদেরকে সাহস দেখানোর জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আমি আগেও বলেছি যে আমরা তোমাদেরকে আর পিছু হটতে দিব না। তোমরা আগে পুলিশের ভয়ে পিছু হটো নাই, আমরা তোমাদের পিছন থেকে সাহস যোগাবো, তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তোমাদের অসম্পূর্ণ কাজ, তোমাদের চিন্তাধারা, স্বপ্ন অসম্ভব এবং অত্যন্ত দূরদর্শীপূর্ণ, অত্যন্ত স্বাধীন। তোমরা দেশপ্রেমিক গোষ্ঠীর সর্বশ্রেষ্ঠ প্রমাণ করেছ। তোমরা সাহসিকতার সকল পূর্ব রেকর্ড ব্রেক করেছ। তো সুতরাং তোমাদেরকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই দেশকে বাঁচাতে হলে বহিঃশত্রু বলি, আমাদের প্রধান শত্রু যেটা, তাদের থেকে দেশকে মুক্ত করতে হলে সম্পূর্ণ বাংলাদেশি মডেলের একটা সরকার গঠন করতে হবে। এটা একটা আন্দোলন হয়েছে, আগে হয়েছে মুক্তিযুদ্ধ, যেটার ভিতরে যথেষ্ট রকম ভেজাল ছিল। শেষ মুহূর্তে এটাকে হাইজ্যাক করা হয়েছিল, এটাকে আর মুক্তিযুদ্ধ বলা যেত না। সেই মুক্তিযুদ্ধের যারা রাজাকার ছিল, তারাই চেতনার নামে গত 53 বছর ধরে দেশকে বিক্রি করে আসছে, এবং শেষ পর্যায়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকেও বিক্রি করে চলেছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এর জন্য আমাদের দাবি, গত 16 বছরে যত যুক্তি হয়েছে সেটাকে প্রকাশ করতে হবে। যা কিছু রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে আছে সেগুলোকে বাতিল করতে হবে। এগুলো অলরেডি দাবি উঠেছে, আমরা সেগুলোকে আমরা সমর্থন জানাচ্ছি। অলরেডি আমাদের অনেক অনেক দাবি আমরা যেটা জানি, যেটা প্রমাণ করতে হবে, এবং এগুলা যাই কিছু আছে এগুলা রেফারেন্ডামের মাধ্যমে, জাতির সম্মতির মাধ্যমে এগুলাকে অ্যাপ্রুভ করতে হবে। কোনটা আমাদের জন্য মঙ্গলজনক, কোনটা মঙ্গলজনক। সবথেকে বড় জিনিস হচ্ছে এটা বিপ্লবের মাধ্যমে আমরা বর্তমান স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং যে সরকার গঠন হবে সেটাকে হতে হবে বিপ্লবী সরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সরকারের সুবিধাভোগী এবং যারা সত্যিকার, যাদের কারণে সরকার নির্বাচিত হয়েছিল অবৈধ ইলেকশনের মাধ্যমে, আমি 2008 সালের ডিসেম্বরের ইলেকশনকে বলেছি। এই ইলেকশনের এটাও ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল, এটাকে বলা হয়েছিল সূক্ষ্ম কার্য, চরম বিতর্কিত এই ইলেকশনের মাধ্যমে যারা এসছে, যারা তাদেরকে এনেছে, তারা সকলে আবার লজ্জিত হওয়া, দুঃখিত হওয়া, পালানোর চেষ্টার থেকে সাহস করে তারা এগিয়ে আসছে এই সরকারের অংশ হওয়া। কি দুঃসাহস! গত সরকারের সুবিধাভোগী যারা, বিডিআর এর ইনকোয়ারি শুরু হলে যারা আসামি হবে, তারাও এই সরকারে অংশ নেওয়ার জন্য সাহস দেখাচ্ছে। যারা 2 দিন ধরে ধানমন্ডিতে অবস্থান নিয়ে পর্যবেক্ষণ করেছে, তাদের সহকর্মীদের মৃত্যু তারা কিভাবে সহ্য করেছে আমি জানি না। যার জন্য কোনো আদেশ প্রয়োজন ছিল না,
আমার সৈনিক নিহত হয়েছে, আমার কোনো আদেশ প্রয়োজন নেই। আমার এখানে মিউটিনি হয়েছে, যে কোনো সৈনিক অস্ত্র থাকলে সেটা তার প্রতি বাংলাদেশ সামরিক বিধি 31 অনুযায়ী তাকে রিয়াক্ট করার কথা, তার কোনো আদেশের প্রয়োজন ছিল না। কিন্তু সবাইকে দেখলাম আমরা আদেশের অপেক্ষা, যে আদেশ কোনোদিন আসে নাই। সুতরাং এগুলোর বিচার আমরা বাইরের কাউকে দায়ী করছি না, আমার দেশের লোকের বিচার শেষ করতে আমাদের বহু সময় লাগে। তাদের জাতীয়তাবোধ, তাদের মানে দেশ প্রেম আমাদের পরীক্ষা করতে হবে। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা প্রকৃত যারা দেশপ্রেমিক, প্রকৃত যারা সাহসী, তারাই আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য হবে, সুবিধাভোগী গোষ্ঠী কেউ হবে না। এখন যেটা চেষ্টা চলছে, এই অর্জনটাকে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যে অর্জনটা নিয়ে এসছে অল্প দিনের মধ্যে, যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল, সেটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। এটার বিষয়ে যেটা সাধারণত বলা হয় আর্মিতে, আমরা যখন একটা কোনো বাহিনী কোনো অবজেক্টিভ দখল করে, তখন কয়েকটা ফেজ আছে। ক্যাপচার হয়, আমরা গ্রাউন্ড যেখানে যেতে চাই সেখানে পৌঁছানো, তারপরে বলে এটাকে মপিং আপ, ওখানে যত শত্রু আছে ছোট ছোট ট্রেঞ্চের মধ্যে, বিভিন্ন আস্তানার মধ্যে, সেগুলোকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে ধ্বংস করা। তারপরে আছে রিঅর্গানাইজেশন। এই রিঅর্গানাইজেশন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ওই যুদ্ধটা বিজয় হয়েছে সিদ্ধান্ত নেওয়া যায় না, আমরা নেই না, কোনো নিয়ম নাই। আমি মনে করি আমাদের বিপ্লব এখনো প্রথম পর্যায়ে রয়ে গেছে, আমরা কেবল অবজেক্টিভে পৌঁছেছি। আমাদের মপিং আপটা অবশ্যই করতে হবে দ্রুত। সুতরাং এই মপিং আপটা না করতে পারলে আবার ওই কাউন্টার কুট যেটা হুমকি আসছে সেটা চলতে থাকে, এটা কোনো অবস্থাতে এটা হতে দেওয়া যাবে না। এই অর্জনটাকে নষ্ট করা যাবে না। এটা আমাদের প্রকৃত স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা যদি বলতে যদি কিছু থাকে, সেটা গতকাল অর্জিত হয়েছে। সেটাকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা এটার সাথে ইনভলভ, তাদেরকে বিচারের আওতায় এনে হিসাবে দিতে হবে। তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমতায় রাখা যাবে না, তাদেরকে ক্ষমতা থেকে, তাদের চেয়ার থেকে তাদেরকে সরাতে হবে দ্রুত। এই পরিস্থিতিতে আমি একটা, যেটা এর আগে বলেছিলাম, সেটা কমিশন গঠন করতে হবে। সেটা হবে মিডিয়ার হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা, এর আগের ছাত্র আন্দোলনের হত্যা যত মৃত্যুবরণ করেছে, এবং এই শেষ যেটা আমাদেরকে স্বাধীন করতে সহায়তা করলো, সেই আন্দোলনে যত শহীদ হয়েছে তাদের প্রত্যেকের হিসাব তালিকাভুক্ত করতে হবে, তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে। এবং এই তালিকাভুক্তিটা হলেই ভবিষ্যতে এই নকল মুক্তিযোদ্ধা নাতি নাতনি যখন মুক্তিযুদ্ধ খুঁজে পাবে না, তখন ছেলে, তারপরে নাতি নাতনির প্রশ্ন আসবে। যারা এই স্বাধীনতাতে সত্যিকারের রাজাকার ছিল, তারাই চেতনার নামে এই দেশটা গত 53 বছর বৃদ্ধি করছে। সরকারের, পাকিস্তান সরকারের অ্যালাউন্স নিয়ে, পাকিস্তান সরকারের প্রোটেকশনে, ভিআইপি অবস্থানে থেকে তারা মুক্তিযোদ্ধার চেতনা ধারক হয়ে গেছে, যার জন্য তারা মুক্তিযুদ্ধের মূল্য বুঝে নেই, বিক্রি করার সাহস পেয়েছে। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এছাড়াও আমাদের সংস্কার, কিছু রাষ্ট্রীয় সংস্কার অত্যন্ত জরুরি হয়ে গেছে। সেটা রাজনৈতিক সংস্কারটা অত্যন্ত জরুরি। যে রাজনীতি দেশের কল্যাণে, জনগণের কল্যাণের জন্য নয়, সেই রাজনীতি আমাদের প্রয়োজন নেই। পারিবারিক ভিত্তিক কোনো রাজনীতি হবে না। এমন রাজনীতি করতে হবে যেটা কারো পৈতৃক সম্পত্তি হবে না, বাপের না, ভাইয়ের না, ছেলের না, কারণ না। এর সাথে আমাদের সমস্ত অর্গানাইজেশন গুলোকে সত্যিকার অর্থে গত 16 বছরে ক্রমান্বয়ে এটা হয়েছে, ঘটেছে। আমি বলবো না যে 16 বছর হয়েছে রাজনীতি বাংলাদেশে, গত 53 বছর আমরা দিনকে দিন অনেক কিছু ভালো হয়েছে, তার সাথে অনেক কিছু খারাপ হয়েছে। তার মধ্যে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সুতরাং এই ধ্বংসকৃত প্রতিষ্ঠানগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আধুনিক করতে হবে। এটার মধ্যে আসবে পুলিশ, এটার মধ্যে আসবে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড, সেটাকে পূর্ণ সংস্কার করতে হবে যে কোনো মূল্যে। এবং যেটা আজকে দাবি উঠেছে ওই বেঞ্চটা, আপিল বিভাগকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে, বিচার বিভাগকে পূর্ণ সংস্কার করতে হবে, পুলিশকে রিফর্ম করতে হবে। পুলিশের মধ্যে যত ভর্তিতে যত গলদ আছে, যোগ্যতার প্রবলেম আছে, সবগুলোকে ঠিক করতে হবে। আমরা আমাদের ফরেন কারেন্সির জন্য
অস্থির হয়েছি। এই ফরেন কারেন্সি যেরকম বাইরে বিদেশ থেকে আসছে, আমাদের দেশ থেকে ফরেন কারেন্সি লুটপাট হচ্ছে। এই অবৈধদেরকে